আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব মেডিকেল অ্যাডমিশন টেস্ট 25-26 এর প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভাইরাসজনিত হেপাটাইটিস যে অঙ্গকে আক্রান্ত করে তার নাম। আচ্ছা, হেপাটাইটিস, এই যে হেপাটাইটিস নামটা আসছে কই থেকে এটা আমাদেরকে জানতে হবে। হেপাটাইটিস নামটা আসছে হচ্ছে আইটিস। এই যে হেপা, আমরা মনে রাখবো যেখানেই হেপা সেটার মানেই হচ্ছে যকৃৎ, তাই তো। এবং এই যে হেপাটাইটিস দ্বারা বোঝাচ্ছে হেপা অর্থাৎ যকৃৎ, এবং আইটিস মানে ইনফ্লামেশন বা প্রদাহ। যকৃতের প্রদাহই হচ্ছে হেপাটাইটিস, অর্থাৎ হেপাটাইটিস কোন অঙ্গকে আক্রান্ত করে? হেপাটাইটিস যকৃৎকে আক্রান্ত করে। তাহলে সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার হচ্ছে যকৃৎ। আচ্ছা, এবার 2 নম্বর প্রশ্ন, গ্লাইকোলাইসিস ও ক্রেব চক্রকে সংযোগ করে কোনটি? গ্লাইকোলাইসিস ও ক্রেব চক্রকে সংযোগ করে কোনটা? আমরা হচ্ছে যখন শ্বসনের ধাপগুলা পড়ব, সবাত শ্বসনের ধাপগুলা যখন আমরা পড়ব, তখন আমরা দেখব প্রথমেই থাকে হচ্ছে গ্লাইকোলাইসিস, তারপরে থাকে হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, এবং তারপরে থাকে ক্রেব চক্র। অর্থাৎ প্রথমে গ্লাইকোলাইসিস, তারপরে ক্রেব চক্র, এই দুইটার মাঝখানে আরেকটা ধাপ থাকে, সেটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, এবং এই অ্যাসিটাইল কোয়ে দ্বারাই গ্লাইকোলাইসিস এবং ক্রেব চক্রের মধ্যে একটা সংযোগ স্থাপন হয়। আচ্ছা, এবার 3 নম্বর, একই সময়, এটা হচ্ছে মানবিক গুণাবলীর একটা প্রশ্ন, 3 নম্বরের প্রশ্নটা। এবং মানবিক গুণাবলী তোমরা জানো, এই বছর মানবিক গুণাবলী থেকে প্রশ্ন এসেছে 5টা। এটা হচ্ছে কি বলতেছে, একই সময়ে বহু সমস্যা দেখা দিলে তার সমাধানের কৌশল কোনটা? আচ্ছা, ধরো একই সময়ে তোমার সমস্যা দেখা দিচ্ছে, ঠিক আছে, অনেকগুলো সমস্যা দেখা দিচ্ছে। এখন তুমি কোনটা দিয়ে শুরু করবা? তুমি করবা হচ্ছে, তুমি একটা অগ্রাধিকার নির্ধারণ করবা, অর্থাৎ তোমার সব থেকে কোনটা সলভ করা তোমার জন্য বেশি জরুরি সেইটাকে তুমি ফাইন্ড আউট করবা, তারপরে সেইটা সলভ করবা। অর্থাৎ আমাদের সর্বপ্রথমে কি অগ্রাধিকার নির্ধারণ করতে হবে, তারপরে আমাদের সমস্যা সমাধান করতে হবে সিরিয়াল ওয়াইজ। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, একটি ক্রেন দ্বারা 220 কেজি ভরের একটি বোঝা 0.1 মিটার পার সেকেন্ড ধ্রুববেগে উঠানো হলো, তার প্রয়োগকৃত ক্ষমতা কত? আচ্ছা, ঠিক আছে, এটা আমরা কিভাবে করব? এটা আমরা করব হচ্ছে, এই যে জি এর মান ভ্যালু 9.8 আছে, এটা আমরা 10 ধরে নিয়ে করব। আচ্ছা, দেখাই তোমাদের কিভাবে করতে হবে। প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা হচ্ছে যে সূত্রটা জানি, সূত্র হচ্ছে ক্ষমতা P ইকুয়াল এফ ভি। এফ অর্থ বল এবং ভি অর্থ ভেলোসিটি বা বেগ। এখানে এফ মানে কি? এর যেহেতু উপরে উঠানো হচ্ছে, তার মানে হচ্ছে এফ যে বল সেটা হচ্ছে তার ওজনের সমান, অর্থাৎ এফ ইকুয়াল এখানে এমজি আর ভি ইন্টু ভি। আচ্ছা, এম এর মান কত? এম এর মান 220 ইন্টু জি এর মান আমরা 9.8 জায়গায় আমরা 10 ধরে নিব হিসাবে সুবিধার্থে, 10। আচ্ছা, আর ভেলোসিটি কত? ভেলোসিটি 0.1। আচ্ছা, 0.1কে আমরা একটু ভেঙে লিখবো। 0.1কে কী লেখা যায়? 0.1কে লেখা যায় উপরে 1 আর নিচে এই পয়েন্টের জন্য 1 এবং এই 1-এর জন্য 0, অর্থাৎ 1/10। আচ্ছা, দেখো তো 10 আর 10 কেটে যায়, বাকি থাকে কি? 220 বাকি থাকে, ঠিক আছে। কিন্তু দেখো তো এখানে 220 নাই, অর্থাৎ এবার আমাদের কি করতে হবে? এই যে 220 এর কাছাকাছি কোন মানটা আছে সেটা হবে আমাদের অ্যান্সার। যেহেতু আমরা এখানে 9.8 জায়গায় 10 ধরে নিয়েছি, তার মানে কি, দেখো এখানে 220-এর কাছাকাছি একটাই আছে, সেটা হচ্ছে 215.6, অর্থাৎ 215.6 ওয়াট। তাইলে আমাদের সঠিক উত্তর হবে 215.6 ওয়াট। আশা করি বুঝতে পেরেছো প্রসেসটা। আচ্ছা, এবার আসে আমাদের 5 নাম্বার, যে সকল পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেরকে কি বলে? যে সকল পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেরকে বলে হচ্ছে আইসোবার, ঠিক আছে। আমরা মনে রাখবো বার মানে ভর, অর্থাৎ আইসোবার মানে কি? আইসোবার মানে একই ভর, তাই না? একই ভর, ঠিক আছে। আরেকটা আছে কি? আইসোটোন দিয়ে আমরা মনে রাখবো, এই টোন দিয়ে মনে রাখবো আমরা নিউট্রন, ঠিক আছে, নিউট্রন। আইসোট্রন এখানে মনে রাখবো হচ্ছে নিউট্রন, অর্থাৎ নিউট্রন সংখ্যা সমান, এক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান। এবং এই যে আইসোমারের ক্ষেত্রে কি হয়? আইসোমারের ক্ষেত্রে
আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত কি? গাঠনিক সংকেত ভিন্ন, গাঠনিক সংকেত আলাদা, ঠিক আছে। তারা হচ্ছে পরস্পরের আইসোমার। এবং এই যে আইসোটোপ আমরা হচ্ছে মনে রাখবো আইসোটোপ অর্থাৎ হচ্ছে টোপ মানে আমরা মনে রাখবো টোপ মানে স্থান, টোপ মানে স্থান অর্থাৎ আইসোটোপ মানে কি? যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা একই অর্থাৎ তারা একই স্থানে অবস্থান করে কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে এদের ভর সংখ্যা আলাদা, তারা হচ্ছে পরস্পরের আইসোটোপ, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এবার আমরা দেখি 6 নম্বর প্রশ্নে কি বলতেছে? তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে কোনটি তৈরি করা হয়? আচ্ছা, এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রশ্ন, ফিজিক্স সেকেন্ড পেপারের। এর অ্যান্সার হবে কি? থার্মোমিটার। এবং এই যে কার্নো ইঞ্জিন প্রস্তুত করা হয় কোন ধর্মের উপর ভিত্তি করে? এটা হচ্ছে দ্বিতীয় সূত্রের উপর ভিত্তি করে, তাই তো। কার্নো ইঞ্জিন দ্বিতীয় সূত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়। এবং এই যে রেফ্রিজারেটর, এইটাও দ্বিতীয় সূত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়। আচ্ছা, এবার আসে হচ্ছে 7 নম্বর, মানবদেহে ক্যান্সার সৃষ্টিকারী অন্যতম ডিএনএ ভাইরাস কি? এটা একটু বইয়ের বাইরে থেকে আসছিল, অর্থাৎ হাসান স্যারের বই এই প্রশ্নটা নাই, ঠিক আছে। এটা আমিও হচ্ছে কোচিংয়ে একবার ভুল করছিলাম, উন্মেষের একটা এক্সামে ভুল করেছিলাম এবং পরে এটা ভুল করেছিলাম বলেই আমি মেন এক্সামে যেয়ে এটা পেরে আসছি। এটার অ্যান্সার হবে সাইমিয়ান ভাইরাস, কিন্তু অপশানে দিয়েছে সিমিয়ান ভাইরাস, একই জিনিস। আচ্ছা, এবার আসে 8 নাম্বার, দাঁতের যে অংশে রক্তনালী থাকে তার নাম কি? দাঁতের যে অংশে রক্তনালী থাকে তার নাম হচ্ছে পাল্প। এটাও কিন্তু আমাদের বইয়ে সরাসরি নাই, এটা অন্য রাইটার থেকে আসছে, ঠিক আছে। আচ্ছা, এবার আসে কি 9 নাম্বার, বৃহদন্ত্রের ব্যাকটেরিয়া দ্বারা প্রস্তুতকৃত ভিটামিন কোনটা? এটা অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে কে। বৃহদন্ত্রে কোন কোন ভিটামিন সংশ্লেষ হয়? সেটা হচ্ছে কে এবং বি, এই দুইটা বৃহদন্ত্রে ব্যাকটেরিয়া দ্বারা সংশ্লেষিত হয়, ঠিক আছে। এবার আসে 10 নাম্বার প্রশ্ন, কম্পোজিট কণিকার উদাহরণ কোনটা? কম্পোজিট কণিকার উদাহরণ হচ্ছে কি? ডিউটেরন। এটা আমাদের মনে রাখতে হবে, ডিউটেরন, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা এর আগেও একবার মেডিকেল আসছিল, ঠিক আছে। আচ্ছা, এরপরে 11 নম্বর প্রশ্নে কি বলতেছে? 11 নম্বর প্রশ্নে বলতেছে 1000 মিলি 5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কত? আচ্ছা, এই যে 5% দেওয়া আছে, তাই না? তার মানে এটা কীভাবে লেখা যায় বলো তো? এটা লেখা যায় 100 ml আছে 5 গ্রাম, তাই তো। অতএব এবার আমাদের 1000 ml বের করতে হবে, তাহলে 1000 ml আছে কত? 1000 ml আছে কত? 5 ইন্টু 1000 আর নিচে 100, দুইটা কাটা বাকি থাকে কি? অর্থাৎ 50 গ্রাম। অর্থাৎ অ্যান্সার হবে হচ্ছে কি 50 গ্রাম, তাই তো। অ্যান্সার হবে হচ্ছে কি 50 গ্রাম। এখানে দেখো তো 50 গ্রাম আছে কিনা। হ্যাঁ, এই যে এখানে 50 গ্রাম আছে। এই প্রশ্নের ক্ষেত্রে খুবই সাবধান, এখানে এককের ক্ষেত্রে খুবই সাবধান। দেখো, এটা 50 গ্রাম হবে অ্যান্সার, কিন্তু এখানে কিন্তু 50 মিলিগ্রামও আছে। অনেকে আবেগে এই যে এ নাম্বারে যেহেতু 50 মিলিগ্রাম আসে, অনেকে আবেগে এই 50 মিলিগ্রাম দাগিয়ে আসছে, ঠিক আছে। এই ভুল করা যাবেই না, এই ভুল করলে কিন্তু চান্স মিস হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী দেখি 12 নম্বর প্রশ্নে কি বলতেছে? বিশ্বের ক্ষুদ্রতম আবৃতবীজী এর নাম কি? এটা হচ্ছে কি? এটা নগ্নবীজী আবৃতবীজী অধ্যায়ে প্রশ্ন এটা, এবং এর অ্যান্সার হবে কি? এর অ্যান্সার হবে হচ্ছে ওলফিয়া, ঠিক আছে। এর অ্যান্সার হবে কি? ওলফিয়া। আচ্ছা, 13 নম্বর প্রশ্ন, একটি 100 ওয়াট বাল্ব দিনে 5 ঘন্টা করে 30 দিন জ্বালানো হলে ব্যবহৃত বৈদ্যুতিক শক্তির পরিমাণ কত? ঠিক আছে। আচ্ছা, আমরা এই যে ব্যবহৃত বৈদ্যুতিক শক্তির পরিমাণ, আমরা যে এই যে কিলোওয়াট আওয়ার বা ইউনিটে ব্যবহার করি, এর সূত্র হচ্ছে কি? W = PT ডিভাইডেড বাই 1000, ঠিক আছে। W = PT ডিভাইডেড বাই 1000। এখানে P এর মান কত দেখো তো? P এর মান 100, ঠিক আছে। P এর মান 100, অর্থাৎ ক্ষমতা 100 ওয়াট। এবং T এর মান কত দেখো তো? T এর মান 5 ঘন্টা করে 30 দিন চালানো হচ্ছে, তাই না? তার মানে কি 5 × 30, তাই না? আর নিচে কি 1000 কাটো, 2টা 0 কাটা, 30-এর 0 কাটা, তাইলে কি 3 × 5 = 15, অর্থাৎ 15 কিলোওয়াট আওয়ার, 15 কিলোওয়াট আওয়ার। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এ, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আসে হচ্ছে 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নে কি বলতেছে? অবস্থাভেদে জারক ও বিচারক উভয় হিসেবে কাজ করে কোনটা? ঠিক আছে। আচ্ছা,
তোমরা একটা জিনিস খেয়াল করো তো, এইখানে একই রকমের দুইটা অপশন আছে, তাই না? দেখো এফই দিয়ে একটা আছে, আবার এফই দিয়ে আরেকটা আছে। তোমরা এটা একটা হ্যাক্স, তোমরা হচ্ছে এটা একটা টিপস বলতে পারো। তোমরা খেয়াল করবা একই টাইপের যদি দুইটা অপশন থাকে তাহলে সম্ভাবনা থাকে যে ওই দুটার মধ্যে থেকে একটা অ্যান্সার হবে। যেমন ম্যাথের ক্ষেত্রে যদি কখনো দেখো যে অপশনে আছে +5 এবং আছে -5, তার মানে তুমি শিওর থাকতে পারো এই দুটার মধ্যে থেকে একটা অ্যান্সার হবে, ঠিক আছে? ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়, ঠিক আছে? এখানে তুমি ট্রিক্স কাটাইতে পারো একটা। তার মানে এইটা তুমি একটা জিনিস দেখো তো, এখানে FeO আছে আর এখানে FeCl3 আছে, ঠিক আছে? এখন তুমি এই যে FeO এর ক্ষেত্রে চিন্তা করো তো, এখানে কি আছে? এখানে Fe2+ আছে, ঠিক আছে? আর এখানে দেখো তো, এখানে আছে কি? এখানে আছে Fe3+ আছে। এবার দেখো তো, এই যে Fe2+, এটা কিন্তু একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+-এ কনভার্ট হইতে পারে, ঠিক আছে? আবার দুইটা ইলেকট্রন গ্রহণ করে Fe0, অর্থাৎ একদম Fe-তে কনভার্ট হইতে পারে, তাই না? অর্থাৎ কি, এই যে Fe2+, এটা কি করতেছে? এটা কোনো সময় জারকের কাজ করতেছে এবং কোনো সময় বিজারকের কাজ করতেছে। অর্থাৎ কি আমাদের প্রশ্নের অ্যান্সার কি হবে? অর্থাৎ প্রশ্নের অ্যান্সার হবে FeO। কারণ এই যে FeO এটা হচ্ছে কখনো জারক এবং কখনো বিজারক হিসেবে কাজ করে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এবং 15 নাম্বারটা দেখি। 15 নাম্বারটা কি বলতেছে? প্রাইমারি বায়ুদূষক হচ্ছে কি? প্রাইমারি বায়ুদূষক হচ্ছে SO2, ঠিক আছে? SO2 হচ্ছে এটা প্রাইমারি বায়ুদূষক, এবং বাদবাকি সবই সেকেন্ডারি বায়ুদূষক, ঠিক আছে? আচ্ছা, এবার আসে 16 নাম্বার প্রশ্ন। 16 নাম্বার প্রশ্ন কি বলছে? যেই সাইনাসের প্রদাহের কারণে দু চোখের মাঝখানে ব্যথা হয় তার নাম কি? এটা হবে অ্যাথময়েড সাইনাস, ঠিক আছে? এটা অ্যাথময়েড সাইনাস। আচ্ছা, এবার 17 নাম্বার প্রশ্ন কি? এইটা একটু ট্রিকি প্রশ্ন ছিল, এটা আমিও ভুল করেছিলাম এবং আসলে এটা আমি দাগাইনি, ঠিক আছে? এটা আমি পারিনি তাই দাগাইনি। এটা কি হবে? মেলামাইন থেকে উৎপন্ন বৃক্কের জন্য ক্ষতিকারক পদার্থের নাম কি? ঠিক আছে? এটা হবে হচ্ছে সায়ানোইউরিক অ্যাসিড, ঠিক আছে? এটা হবে সায়ানোইউরিক অ্যাসিড। আচ্ছা, এবার আসি পরের প্রশ্নে। 18 নম্বর প্রশ্নে। কাইমোট্রিপসিন 18 নম্বর প্রশ্নে কি বলতেছে? কাইমোট্রিপসিন প্রধানত যে খাদ্যকে পরিপাক করে তা হলো। আচ্ছা, কাইমোট্রিপসিন আমাদের আগে জানতে হবে, এই যে কাইমোট্রিপসিন এটা মেনলি কোন জাতীয় খাদ্যকে পরিপাক করে সেটা আমাকে জানতে হবে। আচ্ছা, কাইমোট্রিপসিন এগুলা প্রোটিন পরিপাক করে, ঠিক আছে? এগুলা প্রোটিন পরিপাক করে, ঠিক আছে? তাইলে দেখো তো এইখানে প্রোটিন কোনটা আছে? এখানে প্রোটিন কোনটা দেখো তো, এখানে প্রোটিন কোনটা? দেখো, মাখন কিন্তু প্রোটিন না, মাখন হচ্ছে কি? এটা লিপিড টাইপের খাদ্য, তাই না? স্নেহ। এই যে রুটি কি শর্করা বা কার্বোহাইড্রেট? শাকও কিন্তু হচ্ছে ওই শর্করা বা কার্বোহাইড্রেটের মধ্যেই যায়। বাকি থাকে ডাল। আমরা জানি ডাল হচ্ছে এক ধরনের উদ্ভিজ্জ আমিষ, ঠিক আছে? অর্থাৎ ডাল একটা প্রোটিন, তার মানে কি? তার মানে অ্যান্সার হবে ডাল। আচ্ছা, এবার আসে 19 নাম্বার দেখো তো কি বলতেছে? এ প্রিফিক্স কন্টেইনিং ওয়ার্ড ইজ। প্রিফিক্স অর্থাৎ কোন ওয়ার্ডের মধ্যে প্রিফিক্স আছে, ঠিক আছে? প্রিফিক্স হচ্ছে আগে বসে, তাই না? প্রিফিক্স হচ্ছে শব্দের আগে বসে। তুমি যদি এটা নাও পারো, তুমি কিন্তু অপশন টেস্ট করে এটা পেরে যাবা, তাই না? দেখো, ইমিডিয়েট IM বাদ দিয়ে দাও, দেখো মিডিয়েট, কোনো মিনিংফুল জিনিস হচ্ছে না। ইম্পর্টেন্ট IM বাদ দিয়ে দাও, দেখো পর্টেন্ট, মানে মিনিংফুল কিছু হচ্ছে না, তাই না? ইমেন্স IM বাদ দিয়ে দাও, মেন্স, কোনো মিনিংফুল কিছু হচ্ছে না। কিন্তু ইমোরাল IM বাদ দিয়ে দাও, দেখো মোরাল। তার মানে কি? এই যে ইমোরাল এইটাই হচ্ছে, এটাতে একটা প্রিফিক্স আছে, যেটা প্রিফিক্স হচ্ছে IM, ঠিক আছে? যেই প্রিফিক্সটা হচ্ছে IM, তার মানে কি? তার মানে কারেক্ট অ্যান্সার হবে A, ঠিক আছে? কারেক্ট অ্যান্সার A। আচ্ছা, এবার দেখি 20 নাম্বার। হাইড্রানিডোসাইটের কাজ কি? ঠিক আছে, হাইড্রানিডোসাইটের কাজ কি? হাইড্রানিডোসাইটের কাজ হচ্ছে শিকার ধরা, চলনে সাহায্য করা, তাই না? তার মানে কি? অ্যান্সার হবে ক। আচ্ছা, এইবার এই যে 21, আলোর বর্ণের ভিন্নতা যে পার্থক্যের কারণে হয় সেটা কি? ঠিক আছে, তোমরা হচ্ছে এই যে যখন এই যে পারমাণবিক বর্ণালী যখন পড়ো তখন কি দেখো? তখন দেখো যে লাল নীল, তাই না? লাল নীল এরকম বিভিন্ন রকমের আলো দেখা যায়। এটা কিসের জন্য দেখা যায়? এটা একটা সিকোয়েন্স আছে, বেনি আ সহ কলা, তাই না? একটা সিকোয়েন্স হচ্ছে কি বেনি আ সহ কলা।
এটা এটা কিন্তু সবসময় দৈর্ঘ্যের উপর ভিত্তি করেই হয়। বেগুনি বর্ণের আলো বর্ণের আলো হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য কম, বেগুনি বর্ণের আলো তরঙ্গ দৈর্ঘ্য কম, এবং লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। অর্থাৎ দেখো এই বেগুনি এবং লাল দুটার কিন্তু বর্ণের একটা পার্থক্য তৈরি হয়েছে, তাই না? একটা বেগুনি আর একটা লাল বর্ণের পার্থক্য হয়েছে, এবং দেখো তো এই দুটার মধ্যে পার্থক্য কি, এর তরঙ্গদৈর্ঘ্য বেশি, তরঙ্গদৈর্ঘ্য কম। অর্থাৎ আলোর বর্ণের ভিন্নতার পার্থক্য ঘটে কিসের কারণে? পার্থক্য ঘটে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের কারণে, ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্যের কারণে আলোর বর্ণের পার্থক্য দেখা যায়। আচ্ছা, এবার আসে 22 নাম্বার। বাংলাদেশের ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য স্থানসমূহের অন্তর্গত কোনটা? এটার অন্তর্গত হবে হচ্ছে কি বাগেরহাটের মসজিদ নগরী, ঠিক আছে? বাগেরহাটের মসজিদ নগরী, এটা আমি ভুল করে আসছিলাম। আচ্ছা, এবার আসে 23 নাম্বার। 23 নাম্বার কি বলতেছে? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মান কেলভিন স্কেলে কত? ঠিক আছে, আমরা সবসময় এই যে যখন সেলসিয়াস, ঠিক আছে, ডিগ্রি সেলসিয়াস থেকে যখন আমরা কেলভিনে যাব, তখন আমরা কি যোগ করব? তখন আমরা 273.15 যোগ করব, ঠিক আছে? 273.15 যোগ করব। আচ্ছা, দেখো তো যোগ করলে কি হয়? 30 + 273.15 যোগ করলে কি হয়? 303.15, তাই না? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এই যে ডি নাম্বার অ্যান্সার হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এবার আসে আমাদের 24 নাম্বার প্রশ্ন। দেখো প্রিফিক্স থেকে আরেকটা প্রশ্ন আছে, ঠিক আছে? সেমভাবে আমরা কিন্তু করে ফেলতে পারবো, তাই না? ইররেশনাল, ঠিক আছে? ইররেসপন্সিবল, ইররেগুলার। দেখো তো উইদাউট প্রিফিক্স বলছে, অর্থাৎ কোনটাই প্রিফিক্স নাই। তার মানে এটাও আমরা অপশন টেস্ট করে আমরা পেরে যাব। দেখো ইররেশনাল, আর বাদ দিয়ে দাও, রেশনাল, যুক্তিসঙ্গত। রেশনাল মানে যুক্তিসঙ্গত, ঠিক আছে? রেশনাল অর্থাৎ আয়ার বাদ দিলে রেশনাল, এটার কিন্তু সুনির্দিষ্ট মিনিং আছে, ঠিক আছে? এবার দেখো ইররেসপন্সিবল, আয়ার বাদ দিয়ে দাও, দেখো তো রেসপন্সিবল, এর কিন্তু সুনির্দিষ্ট একটা মিনিং আছে। ইরিটেবল, ঠিক আছে, এটা কিন্তু দেখো কোনো সুনির্দিষ্ট মিনিং নাই। রিটেবল, কোনো সুনির্দিষ্ট মিনিং নাই, কিন্তু ইররেগুলার, আয়ার বাদ দিয়ে দাও, দেখো রেগুলার, এটার সুনির্দিষ্ট মিনিং আছে। অর্থাৎ কি? অর্থাৎ কারেক্ট অ্যান্সার হবে বি, ইরিটেবল। আচ্ছা, এবার কি বলতেছে? মানব দেহে ভ্রূণের ক্রমবিকাশ শুরু হয় কত সপ্তাহে, তাই না? এটা কত সপ্তাহে শুরু হয়? এটা হবে হচ্ছে 4র্থ সপ্তাহে শুরু হয়, ঠিক আছে? 4র্থ সপ্তাহে শুরু হয়। আচ্ছা, এবার কি বলতেছে? হরমোন প্রয়োগ করে বীজহীন ফল উৎপন্ন করার প্রক্রিয়ার নাম কি? ঠিক আছে, এটার নাম হচ্ছে কি? এটার নাম আমাদের মনে রাখতে হবে, এটার নাম হচ্ছে পার্থেনোকার্পি, ঠিক আছে? এটা হচ্ছে কি? এটা তোমার কোথায় আছে? এটা আছে হচ্ছে বোটানির দশম অধ্যায়ে এটা আছে, ঠিক আছে? পার্থেনোকার্পি, এই পার্থেনোকার্পি করা হয় কোথায়? এই পার্থেনোকার্পি করা হয় হচ্ছে লেবুতে, ঠিক আছে? লেবুতে পার্থেনোকার্পি করা হয়, ফলে বীজহীন লেবু তৈরি করা সম্ভব হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এবার আসে কি? এবার 27 নম্বর প্রশ্ন। 27 নম্বর প্রশ্নে কি বলতেছে? আই নো ইউ, দ্য কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ। আচ্ছা, আমরা আই নো ইউ এর আমরা কমপ্লেক্স সেন্টেন্স করব, ঠিক আছে? আই নো ইউ, এখানে দেখো তো অপশন টেস্ট করেও কিন্তু হয়, ঠিক আছে? দেখো আই নো হু ইউ ওয়ার, এখানে কিন্তু কোনো পাস্ট টেন্স নাই, ঠিক আছে? এখানে কিন্তু কোনো পাস্ট টেন্স নাই, তাইলে কি এই নাম্বার অপশন হবে না, কেননা এখানে ওয়ার রয়েছে, ঠিক আছে? এবার কি বলতেছে? আই নো হু ইউ বি, এটাও কিন্তু হবে না, কারণ বি ভার্ব একটা ব্যবহৃত হবে, কিন্তু শুধু বি ব্যবহৃত হবে না, তাই না? তার মানে এইটাও হবে না। দেখো তো হচ্ছে এবার কি বলতেছে? আই নো হু ইউ আর, এটা একটু আমাদের কারেক্ট মনে হচ্ছে, ঠিক আছে? এটা আমাদের কারেক্ট মনে হচ্ছে। এবার ডি দেখি তো, আই নো হু আর ইউ, দেখো তো এর মধ্যে একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয়ে গেছে, তাই না? তার মানে এটা হবে না, অর্থাৎ কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, তাই না? কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। ওকে, এবার আছে 28 নাম্বার প্রশ্ন। আচ্ছা, সব থেকে কম সান্দ্রতা সম্পন্ন গ্যাস হলো কোনটা? ঠিক আছে, ফিজিক্সে 15টা প্রশ্ন আসছিল আমাদের এই বছর, এই 15টার মধ্যে আমি একটা প্রশ্ন ভুল করেছিলাম, সেইটা হচ্ছে এইটা, ঠিক আছে? তুমি হচ্ছে এইটা একটা সহজ একটা কনসেপ্ট এটা মনে রাখা যায়, সেটা হচ্ছে দেখো তো হাইড্রোজেন। আচ্ছা, সবার আগে আমাদের জানতে হবে সান্দ্রতা জিনিসটা কি। সান্দ্রতা কিন্তু এক প্রকার ঘর্ষণ, তাই না? সান্দ্রতা হচ্ছে এক প্রকার ঘর্ষণ। আচ্ছা, ভেবে দেখো তো হাইড্রোজেন কিন্তু ছোট একটা জিনিস, ঠিক আছে? এবং আর এই যে জেনন, ইথেন, মিথেন, এগুলো কিন্তু বড় বড় ধরনের গ্যাস, তাই মানে কি ঘর্ষণ কোনটাই বেশি হবে বলো তো? ঘর্ষণ বেশি হবে বড়গুলাই, ঘর্ষণ বেশি হবে, এবং ছোটোটাই ঘর্ষণ কম হবে। এই সহজ কনসেপ্ট দিয়েই কিন্তু
এটা অ্যান্সার করা যায়, ঠিক আছে, অর্থাৎ এটা হবে কি, এটা অ্যান্সার হবে হাইড্রোজেন, এটা অ্যান্সার হবে হাইড্রোজেন, কিন্তু আমি একটু গুলিয়ে ফেলে আমি অ্যান্সার জেনন দাগে আসলাম, যেটা হবে না। আচ্ছা, এবার আসি কি, এবার মারাত্মক দাহ্য পদার্থ কোনটা? আচ্ছা, আমরা বাসাবাড়িতে যেই গ্যাসটা ব্যবহার করি সেটা কি বলতো, সেটা এলপিজি গ্যাস, এটা কিন্তু মারাত্মক দাহ্য, ঠিক আছে, অর্থাৎ অ্যান্সার হবে এলপিজি। আচ্ছা, এইটা কিন্তু এই 30 নম্বরের প্রশ্ন, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং এইখান থেকে প্রশ্ন আসলে আমি সবসময় ভুল করতাম, মেডিকেল এক্সাম তারও ব্যতিক্রম নয়, আমিও এই প্রশ্ন ভুল করে আসছিলাম, ঠিক আছে, আমি দাগাইনি আসলে এইটা প্রশ্নটা। আচ্ছা, এটার অ্যান্সার কী হবে, এটা একটু তোমরা গুণগত রসায়নে এটা আছে, ইউভি রশ্মির ব্যবহারের ওইখানে একটা আছে, তুমি ওইটা একটু দেখে নিবা। আচ্ছা, এটার অ্যান্সার কী হবে, এটার অ্যান্সার হবে 240 ন্যানোমিটার থেকে 280 ন্যানোমিটার, ঠিক আছে, জীবনাশক হিসাবে 240 থেকে 280 ন্যানোমিটারের তরঙ্গদৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মি ব্যবহৃত হয়। আচ্ছা, এবার আসি কি 31 নম্বর প্রশ্ন। 31 নম্বর প্রশ্নে কী বলতেছে, বাংলাদেশে বায়ুর আর্দ্রতা সব থেকে বেশি থাকে কোথায়? ঠিক আছে, আমি এইটা একটা কনসেপ্ট ব্যবহার করে পাইপের আসছিলাম, সেটা হচ্ছে, দেখো তো এখানে আশপাশে সাগর কিংবা সাগর আছে কোথায়? দেখো তো চট্টগ্রামের আশপাশে সাগর আছে, সাগরের এলাকা, ওইখানে অবশ্যই বায়ুর আর্দ্রতা বেশি থাকবে, ঠিক আছে, সেই হিসাবে চট্টগ্রাম দাগিয়ে আসছিলাম, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। কারণ আর্দ্রতা মানে কি, আর্দ্রতা মানে যে অঞ্চলে বায়ুর ঘনত্ব বেশি, বায়ুতে জলীয় বাষ্পের ঘনত্ব বেশি, তাই না, সেটাই হচ্ছে সেখানে আর্দ্রতা বেশি, তার মানে কি চট্টগ্রামই কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা, ঠিক আছে, এবার আসি কি 32 নম্বর প্রশ্নে কি বলতেছে, 32 নম্বর প্রশ্নে বলতেছে, আই হার্ড দ্য স্টোরি ফ্রম দ্য হর্সেস মাউথ, দ্য আন্ডারলাইন ফ্রেজ মিনস। আচ্ছা, হর্সেস মাউথ মানে কি, হর্সেস মাউথ মানে হচ্ছে সঠিক একটা সোর্স, তাই না, তার মানে কি অথেন্টিক সোর্স, ঠিক আছে। আচ্ছা, এবার আসি হচ্ছে বাংলাদেশে যে প্রাণী ভৌগোলিক অঞ্চলে অবস্থিত তার নাম কি? এটা হবে কি, এটা হবে হচ্ছে ওরিয়েন্টাল, বাংলাদেশ ওরিয়েন্টাল অঞ্চলে অবস্থিত। আচ্ছা, এবার কি, এটা খুবই সহজ প্রশ্ন, এটা সবাই পারছিল আশা করি, সেটা কি, যা তুমিও পারো হয়তো। পলাশী যুদ্ধ সংঘটিত হয়েছে কত সালে? এটা সবাই জানে, এটা 1757 সালে পলাশী যুদ্ধ সংঘটিত হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, এবার আসে আমাদের 35 নম্বর, ঠিক আছে, 35 নম্বর। আচ্ছা, 35 নম্বর কী হবে, 35 নম্বর হবে, দ্য টিম ইজ 11-11 প্লেয়ার্স, দ্য কারেক্ট ফ্রেজ টু ফিল আপ দ্য গ্যাপ ইজ কী হবে, দ্য টিম ইজ কি মেড আপ অফ 11 প্লেয়ার্স, ঠিক আছে, মেড আপ অফ 11 প্লেয়ার্স। আচ্ছা, এবার আসে কি 36 নম্বর, বায়ুতে সর্বাধিক ঘনত্বে বিরাজমান নিষ্ক্রিয় গ্যাস কোনটা? বায়ুতে সর্বাধিক ঘনত্বে বিরাজমান নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আর্গন, ঠিক আছে, আর্গন হচ্ছে সর্বাধিক ঘনত্বে বিস্তৃত আছে। আচ্ছা, এবার আসে কি তীব্র ডায়রিয়া রোগে মৃত্যুর কারণ কি? তীব্র ডায়রিয়া যখন হয়, ঠিক আছে, তখন দেহ থেকে আসলে পানি বের হয়ে যায়, ঠিক আছে, দেহ থেকে পানি বের হয়ে যায়, এই জন্য মৃত্যুর প্রধান কারণই হচ্ছে কি পানি শূন্যতার কারণে আসলে দেখা যায় মৃত্যু হয়ে যায়। আচ্ছা, এবার আসে 38 নম্বর প্রশ্ন, ধনাত্মক প্রভাবক হিসেবে ব্যবহৃত হয় কোনটা? এটা প্রভাবকের এই যে পার্টটা, এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট, এটা আছে কোথায়, এটা রাসায়নিক পরিবর্তন অধ্যায়ে আছে, কেমিস্ট্রি ফার্স্ট পেপারে। আচ্ছা, এটা অংশটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট, এখান থেকে মেডিকেলে প্রশ্ন আসে, ঠিক আছে, এবং এই যে এখানে অ্যান্সার কী হবে, ধনাত্মক প্রভাবক কোনটা? ধনাত্মক প্রভাবক হচ্ছে MnO2, ঠিক আছে, MnO2, এবং এই যে ফসফরিক অ্যাসিড, এটা কিন্তু ঋণাত্মক প্রভাবক, ঠিক আছে। আচ্ছা, এই অংশটা একটু পড়ে নেওয়া ভালো করে বই থেকে। আচ্ছা, এবার আসি কি 39 নম্বর প্রশ্ন, জেলিফিশ যে পর্বের প্রাণী তার নাম কি? এটা কিন্তু খুবই সহজ একটা প্রশ্ন হয়ে গেছে, এটা হবে কি নিডারিয়া, এটা কিন্তু সবাই পারছে, নিডারিয়া। আচ্ছা, 40, সরল দোলকের সাহায্যে নির্ণয় করা যায় কোনটা? এটা বলো তো, এটা হবে কি, এটা হবে হচ্ছে অভিকর্ষ স্তরণ হবে। কেন অভিকর্ষ স্তরণ হবে? কারণ তুমি হচ্ছে যদি সরল দোলকের সূত্রটা পর্যায়কালের সূত্র তুমি যদি মনে করতে পারো, তাহলে কিন্তু তুমি এটা পেরে যাবা। কারণ পর্যায়কালের সূত্রটা কি, T=2π√L/g। দেখো এখানে জি আছে মানে কি, মানে হচ্ছে কি, এখান থেকে অভিকর্ষ ত্বরণের একটা ব্যাপার আছে, তাই না, তার মানে কি এখান থেকে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করা যায়। ওকে, আশা করি বুঝতে পেরেছো।
এবার আসি স্টেম কোষের প্রধান উৎস হলো কি, স্টেম কোষের প্রধান উৎস হলো কি, ঠিক আছে। এটা হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা অধ্যায় থেকে আসছে, জুলজি মানব জীবনের ধারাবাহিকতা অধ্যায় থেকে আসছে। এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা হবে কি, একটা হবে ইয়ক স্যাক বা কুসুমথলি, ঠিক আছে। ইয়ক স্যাকের বাংলা কি, কুসুমথলি, কুসুমথলি, কুসুমথলি। অ্যান্সার হবে কি ইয়ক স্যাক। স্টেম কোষের প্রধান উৎস হচ্ছে কি এই ইয়ক স্যাক। আচ্ছা, এবার আসি কি, সংক্রামক যে রোগকে টিকা পরিপূর্ণভাবে নির্মূল করা হয়েছে তা কি। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু আমি ভুল করে আসছিলাম, ঠিক আছে। এটা কিন্তু আমরা সবাই জানি, কারণ আমাদের সর্বপ্রথম যখন আমরা টিকা আবিষ্কার হয়, কী করছিল বলো তো, সেটা টিকা আবিষ্কার করছিল হচ্ছে এডওয়ার্ড জেনার, তাই না। এডওয়ার্ড জেনার যে ইনি কিন্তু, ইনার জন্যই কিন্তু আমরা এখনো পর্যন্ত টিকে আছি পৃথিবীতে, কারণ ইনি হচ্ছে যে টিকা আবিষ্কার করছিল বলেই অনেক অনেক রোগ নির্মূল করা সম্ভব হয়েছে। তার মানে কি, এডওয়ার্ড জেনার সর্বপ্রথম গুটি বসন্তের টিকা আবিষ্কার করছিল, তাই না। তার মানে কি গুটি বসন্ত অবশ্যই সম্পূর্ণভাবে নির্মল হয়ে গেছে, তার মানে কি অ্যান্সার হবে গুটি বসন্ত। কিন্তু আমি এটা ভুল করে হাম দাগিয়ে আসছিলাম, যে এটা হবে না, ঠিক আছে। আশা করি তোমরা তাড়াহুড়ো করবে না, তাড়াহুড়ো করলে আমার মতো এরকম ভুল হয়ে যাবে, ঠিক আছে। এবং এই ভুলের জন্য কিন্তু আমি সাফার করি, তাই না। আমি হচ্ছে 0.5 জন্য, আমি হচ্ছে 0.5 এর জন্য আমি ডিএমসি মিস করছি। তার মানে বুঝতে পারতেছো, এখানে এই একটা প্রশ্ন আমি পেরে যেতাম, তাইলে কি হইতো আমার, তাইলে হচ্ছে আমার 1.25 মার্ক বাড়তো। আমার কিন্তু একটা 100-র মধ্যে আমার সিরিয়াল চলে আসতো, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এবার আসি 43 নাম্বার। 43 নাম্বার কী বলতেছে, ল্যাবরেটরিতে ব্যবহৃত H2SO4 এর পরিবেশের উপর প্রভাবসমূহের অন্যতম কী। এটার অ্যান্সার হবে হচ্ছে, এটার অ্যান্সার হবে মাটিতে খনিজ পদার্থ সময়ের ক্ষয় হয়, ঠিক আছে। খনিজ পদার্থ সময়ের ক্ষয় হয়, এটা অ্যান্সার হবে। আচ্ছা, ডায়াফ্রাম যে মাংসপেশি দ্বারা গঠিত তার ধরন কি। ডায়াফ্রাম যে মাংসপেশি দ্বারা গঠিত তার ধরন কি। আচ্ছা, ডায়াফ্রাম হচ্ছে কি, আমরা ইচ্ছা মতো ডায়াফ্রামকে আমরা সংকুচিত প্রসারিত করতে পারি, ঠিক আছে। ডায়াফ্রাম কোনটা, ডায়াফ্রাম হচ্ছে এই যে এই পদ্মাটা, অর্থাৎ আমাদের বক্ষগহ্বরে যে পদ্মটা তোমার বক্ষ এবং যে উদর বা পেট আলাদা করে রাখে, সেইটা হচ্ছে ডায়াফ্রাম, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু তুমি যদি নাও মনে থাকে তোমার, তুমি কিন্তু অপশন টেস্ট করে তুমি পেরে যেতে পারবা, ঠিক আছে। আমি কিন্তু অপশন টেস্ট করেই আমি এটা পেরে আসছিলাম। কীভাবে দেখো তো, এখানে আছে কি মিশ্র, ঐচ্ছিক, অনৈচ্ছিক, তাই না। মিশ্র কিন্তু হবে না, কারণ ঐচ্ছিক অনৈচ্ছিক যেহেতু আছে, তার মানে মিশ্র এটা হবে না, মিশ্র আগেই বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো তো আছে কি মসৃণ, অনৈচ্ছিক এবং ঐচ্ছিক, তাই না। আচ্ছা, অনৈচ্ছিক পেশির আরেকটা নাম কি বলতো, অনৈচ্ছিক পেশির আরেকটা নাম হচ্ছে কিন্তু মসৃণ পেশি। তার মানে দুইটা কিন্তু একই জিনিস, তার মানে এইটাও হবে না, এইটাও হবে না, বাকি থাকে ঐচ্ছিক, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হবে ঐচ্ছিক, ঠিক আছে। তোমরা কিন্তু অপশন টেস্ট করে অনেক প্রশ্নের অ্যান্সার করে আসতে পারবা, ঠিক আছে। অপশন টেস্ট করে অনেক প্রশ্নের অ্যান্সার করে আসতে পারবা সহজেই। আচ্ছা ঠিক আছে, এবার কি বলতেছে 45 নাম্বার, মনোপ্রোটিক অম্লের উদাহরণ কোনটা। মনোপ্রোটিক অম্লের উদাহরণ কোনটা। আচ্ছা, মনোপ্রোটিক অম্লের উদাহরণ কোনটা। তার মানে মনোপ্রোটিক অম্ল মানে কি, এটা হচ্ছে কি একটা হাইড্রোজেন প্লাস আয়ন ডোনেট করতে পারবে জলীয় দ্রবণে, সেটা তো মনোপ্রোটিক অম্লের উদাহরণ, তাই না। এখানে দেখো তো, এখানে হাইড্রোজেন আছে 2টা, এখানেও হাইড্রোজেন আছে 2টা, অর্থাৎ 2টা প্রোটন ডোনেট করতে পারবে। এখানে দেখো হাইড্রোজেন আছে 3টা, অর্থাৎ 3টা প্রোটন ডোনেট করতে পারবে। কিন্তু এখানে দেখো তো, এখানে আছে হাইড্রোজেন আছে 1টা, অর্থাৎ এইটা থেকে একমাত্র একটা প্রোটন ডোনেট করা সম্ভব, তাই না। তার মানে কি এটার অ্যান্সার হবে HCl O4। আচ্ছা ঠিক আছে, এবার দেখো তো কী বলতেছে, ভূমিকম্পের সৃষ্টি হয় কিসের কারণে। ভূমিকম্পের সৃষ্টি হয় কোথায়, ভূমিকম্পের সৃষ্টি হয় হচ্ছে টেকটনিক প্লেটের সীমানায়। অর্থাৎ আমাদের যে পৃথিবী যে টেকটনিক প্লেটে বিভক্ত, এই যে মনে করি এটা 2টা টেকটনিক প্লেট, এই যে 2টা টেকটনিক প্লেটের মাঝামাঝি যে এরিয়ায় কিন্তু ভূমিকম্প হয়, কারণ টেকটনিক প্লেট প্রতি বছর সরে আসে, ঠিক আছে। টেকটনিক প্লেট প্রতি বছর সরে আসে, ফলে দেখা যায় এই দুটা এইখানে ওভারল্যাপ করতেছে, ঠিক আছে। এমনও হইতে পারে, এমনও অনেক সময় হয় 2টা টেকটনিক প্লেট ওভারল্যাপ করার কারণে কিন্তু পাহাড় তৈরি হয়ে যায়, ঠিক আছে। অর্থাৎ 2টা টেকটনিক প্লেটের সীমানায় কি হয়, ভূমিকম্পের সৃষ্টি হয়। আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এবার কি আসে, এবার আসে 47 নাম্বার, হি হ্যাড টু সাফার ফর হিজ সিনস, ঠিক আছে। কি বলতেছে, কিপিং দ্য সেম মিনিং দ্য নেগেটিভ ফর্ম অফ দ্য স্টেটমেন্ট ইজ, ঠিক আছে। এটা কি
সাফার ফর হিজ সিনস, এটাকে মিনিং নাম করে করলে কি হবে দেখো তো, এটা হবে হি কুড নট বাট সাফার ফর হিজ সিনস, কারণ এখানে হ্যাড টু আছে। এই যে হ্যাড টু, যদি আমরা কখনো বাক্যে হ্যাড টু থাকে, সেটা হচ্ছে যদি আমরা নেগেটিভ করতে চাই, সেক্ষেত্রে হ্যাড টুর পরিবর্তে কি ব্যবহার করতে হয়, হ্যাড টুর পরিবর্তে ব্যবহার করতে হয় কুড নট বাট, ঠিক আছে, কুড নট বাট ব্যবহার করতে হয়। এবং যদি হ্যাড টুর পরিবর্তে যদি এখানে মাস্ট থাকে, সেক্ষেত্রে ব্যবহার করতে হয় ক্যান নট বাট। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। এবার আসি হচ্ছে 48 নাম্বার বলতেছে বাংলাদেশে অধিক আখ উৎপাদনকারী জেলার নাম কি? এটা হবে হচ্ছে রাজশাহী। আচ্ছা, এর পরবর্তী 49 নাম্বারে কি আসে, ইউ শুড নেভার লুক ডাউন আপন দ্য পোর, ঠিক আছে, ইউ শুড নেভার লুক ডাউন আপন দ্য পোর, তার মানে হবে কি, তার মানে হবে ডি। আচ্ছা, এবারে 50 কি বলতেছে, স্বাদের সাথে সম্পর্কিত কর্টিক স্নায়ু হলো কি? স্বাদের সাথে সম্পর্কিত কর্টিক স্নায়ু হচ্ছে কি, ফেসিয়াল হচ্ছে স্বাদের সাথে সম্পর্কিত কর্টিক স্নায়ু, ঠিক আছে। এবং এই যে অপটিক, এটা হচ্ছে দেখার সাথে সম্পর্কিত, ঠিক আছে, দেখার সাথে সম্পর্কিত, ঠিক আছে। আর এই যে ভেগাস থেকে কিন্তু 4টা ওই যে শাখা বের হয়, একটা হচ্ছে ল্যারিঞ্জিয়াল, গ্যাস্ট্রিক, কার্ডিয়াক, পালমোনারি, ঠিক আছে। অর্থাৎ এই অঙ্গগুলোর সাথে এর জড়িত, অর্থাৎ ফুসফুস, তারপর হচ্ছে কি আমাদের হচ্ছে যে পাকস্থলী, আমাদের হৃৎপিণ্ড, ল্যারিঞ্জিয়াল অর্থাৎ স্বরযন্ত্র, এদের সাথে ভেগাস কর্টিক্স নাও এটা জড়িত, ঠিক আছে। আর এই যে হাইপোগ্লোসাল, এটা জিহ্বার বিচলনে সাহায্য করে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এটা ছিল পার্ট 1, ইনশাল্লাহ পার্ট 2তে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।